আজ পহেলা বৈশাখ, অন্বেষার সেই কাঙ্ক্ষিত দিন, যে দিনের জন্য গেল দুদিন তৃষিত হৃদয় প্রতীক্ষার প্রহর গুনেছে। শুনেছে প্রতীক্ষার প্রহর দীর্ঘ হয়, তাই বলে এত দীর্ঘ। সময় চক্র মনে হয় সহসা থমকে গিয়েছিল। এই দুদিনে আজকের দিন নিয়ে স্বপ্নের জগতে বিচরণ করেছে ও, স্বপ্নেই যেন পাড়ি দিয়েছে পুরো সৌরজগৎ। স্বপ্নের পাখাটা বড্ড বেশি লম্বা আর নিরেট, এত উড়াউড়িতেও তার যেন কোনো ক্লান্তি নেই। লাল রঙের চমৎকার তাঁতের শাড়ি হাতে বসে আছে ও, এটাই পরবে বলে ঠিক করেছে। বাবা দিয়েছেন এটা ওকে, নতুন বছরের উপহার। এর আগেও অসংখ্যবার শাড়ি পরেছে ও, কিন্তু ওর অনুভূতিকে নাড়িয়ে দিয়ে যায়নি কখনো। তবে এবার ওর মধ্যে কিশোরীর চপলতা। শাড়ি পরে যখন চোখ রাখল আয়নায় সহসা রাঙা হয়ে উঠল ওর মুখ, এটাও প্রথমবার। খুব করে সাজাল নিজেকে, সবশেষে টিপটা কপালে লাগিয়ে নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে পরখ করল, না, কোথাও কোনো কমতি নেই, নিজের জন্যই মুগ্ধতা ফুটল চোখে। কিন্তু যার জন্য ওর এই সাজ, এত লাজ, সেই বিষাদপুত্র কি চোখ তুলে ওর দিকে তাকাবে? খুব বেশি না হলেও একটুকরো মুগ্ধতা নিয়ে, নাকি? আর ভাবতে পারে না, চোখ ঝাপসা হয়ে আসতে থাকে, প্রাণপণে সামলে নেয় নিজেকে, কাজল লেপটে যাওয়া চোখে বের হওয়া যাবে না তাই। বাবার কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ল অন্বেষা। বাবার বলা কথাটা ওর কানে ঘুরপাক খাচ্ছিল। আমার রাজকন্যাকে আজ একেবারে সত্যিকারের আকাশপরী মনে হচ্ছে, এই মুখের দিকে তাকিয়ে শুধু তোর বিষাদপুত্র কেন পৃথিবীর কেউই কষ্ট ধরে রাখতে পারবে না। ভীষণ পবিত্র লাগছে তোকে। আমার দোয়া সবসময় তোর সাথে আছে, থাকবে। সাবধানে যা। বাবা ওকে খুশি করার জন্য বাড়িয়ে বলেছে, এটা ও জানে। কিন্তু কখনো সখনো মিছেমিছি প্রশংসা শুনতে দারুণ ভালো লাগে। বাবার দোয়া সঙ্গী করে যখন বেরিয়ে পড়ল অন্বেষা, তখন ঘড়ি 8:30 ছুঁই ছুঁই। রোদের তেজ ভালোই মনে হচ্ছে। নানান এলোমেলো ভাবনা আর হৃদয় ভরা দ্বিধা, সংকোচ আর টিপটিপানি নিয়ে আবিদের বাসায় পৌঁছে গেল। 33। মেইন গেটটা পেরোতেই দেখল আবিদ এগিয়ে আসছে। অন্বেষার কল্পনাকেও হার মানিয়ে পাঞ্জাবি পরেছে আবিদ। দুজনের মধ্যে দূরত্ব যত কমে আসছে তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে ওর হৃৎপিণ্ডের গতি, ধকধক শব্দ তুলে চলেছে অনবরত। সেই শব্দ যেন ছড়িয়ে পড়ছে চারপাশে। আবিদের কানে গেলে কেলেঙ্কারির এক শেষ। আবিদ ওর সামনে দাঁড়াতেই অন্বেষা ডুবে গেল আবিদের চোখে। এত গভীর চোখেও বুঝি কারো হয়? এতটা অন্তর্ভেদী। অন্বেষার মনে হচ্ছে এই চোখের বিচরণ ওর হৃদয়ের একেবারে গোপন প্রকোষ্ঠ পর্যন্ত বিস্তৃত। চোখ দিয়েই পড়ে নিচ্ছে হয়তো ওর হৃদয় লুকোনো একান্ত গহীনের অনুভূতি। ওই দৃষ্টির তীব্রতায় টিকে থাকতে না পেরে চোখ নামিয়ে নিল অন্বেষা। কেমন কেঁপে কেঁপে উঠছিল ভেতরটা। সোহান অন্বেষার দিকে বিষ দৃষ্টি নিক্ষেপ করে বেরিয়ে গেল। এই ছেলের সমস্যাটা কোথায় ও বুঝতে পারে না। প্রথমে মুখ খুলল আবিদি। শুভ নববর্ষ, অন্বেষা। শুভ নববর্ষ। হেসে অভিবাদনের জবাব দিল। আজ কিন্তু আমি তোমার ভরসাতে বেরোলাম।
আমার ক্রাউডি এরিয়াতে সাফোকেটিং লাগে। দেখি তুমি আমাকে কোনো নিঝুম পুরীতে নিয়ে যাও। উদ্ভাসিত হেসে বলল আবিদ। আমি ভরসার প্রতিদান দিতে পারি। চলুন বের হই, নইলে ফিরতে ফিরতে সন্ধ্যা পেরিয়ে যাবে। দুজন যেন পাখনা মেলে দিল অন্য দুনিয়ায়, একজন আছে নিজের হারিয়ে যাওয়া সত্তার সন্ধানে আর অপরজন নিজের মনে জেগে ওঠা গভীর কোনো অনুভূতির ডাকে সাড়া দিতে। গন্তব্যে নেমে চারপাশে চোখ বুলাল আবিদ। সত্যিই সুন্দর আর নির্জন জায়গাটা। আশেপাশে জনবসতি নেই খুব একটা। লোক সমাগম একেবারেই সীমিত বলা যায়। চারপাশটা যেন সবুজ ঘাসের দ্বীপ। গাছপালায় ছাওয়া ছায়া ছায়া নির্মল এক পরিবেশ, নিমিষেই মন ভালো করে দেয়। মাঝে মাঝে দুই একটা গাড়ি রাস্তায় চলে, ওদের নিঝুম পুরীর নীরবতায় কিঞ্চিত বিঘ্ন ঘটাচ্ছে। আবিদ মুগ্ধ দৃষ্টি মেলে বলল, এই জায়গার খোঁজ কিভাবে পেলে? ফ্রেন্ডরা আসতাম মাঝে মাঝে দল বেঁধে। আনন্দের নানু বাড়ি এদিকটায়। ওই নিয়ে এসেছিল প্রথম। আমরা এসে এই জায়গার প্রেমে পড়ে গিয়েছিলাম সবাই। এরপর সময় পেলেই চলে আসতাম। আসলেই চমৎকার জায়গা। তোমাকে ধন্যবাদ। আপনার কি মনে হয় আমি আপনার ধন্যবাদ পাওয়ার জন্য এখানে নিয়ে এসেছি? কিছুটা রূঢ়ভাবে বলল সে। আরে রেগে যাচ্ছ কেন? কি এমন বললাম? আবিদের গলায় বিস্ময়। আমরা তো বন্ধু এখন, তাই না? তাহলে এত ফর্মাল ওয়েতে কথা বলছেন কেন? নাকি এখনো বন্ধু ভেবে উঠতে পারেননি? অভিমান মেশানো গলায় বলল ও। আবিদ আকাশ বাতাস কাঁপিয়ে সশব্দে হেসে উঠল। এত ছেলেমানুষি কথাবার্তা কোত্থেকে পাও বলো তো? এই যে আমি আমার গণ্ডি ভেঙে তোমার সাথে বন্ধুত্ব করলাম, এতদূর চলে এলাম, এসবেও তোমার মনে হলো না এই বন্ধুতা এখন একেবারে পাকাপোক্ত? শুধু ধন্যবাদ বলাতেই সব ধুয়ে মুছে গেল? এখনো হাসি লেগে আছে আবিদের মুখে আর অন্বেষার চোখে মুগ্ধতা। অস্ফুট স্বরে বলল, আমি সেভাবে বলতে চাইনি। আসলে থাক, কিছু বলতে হবে না। আমরা বরং আশেপাশে ঘুরে ফিরে দেখি জায়গাটা। অন্বেষার কোনো হেলদোল না দেখে ওর দিকে তাকালো আবিদ। কই, চলো। হ্যাঁ, 1 মিনিট দাঁড়ান, আমি আসছি। গাড়ির দিকে হেঁটে গেল, পরক্ষণেই ফিরল হাতে ক্যামেরা নিয়ে। আসার সময় এটা সঙ্গে নিয়েছিল বিশেষ উদ্দেশ্যে। কারো স্বপ্ন তাকে ফিরিয়ে দিতে। সবুজ ঘাসের দ্বীপ মারিয়ে এগুতে লাগল দুজন। কিছুদূর এগুতেই অন্বেষা আচমকা দাঁড়িয়ে গেল। আবিদ পিছু ফিরে তাকাতেই ওর দিকে ক্যামেরাটা বাড়িয়ে দিল ওর দিকে। অনুরোধের সুরে বলল, কয়েকটা ছবি তুলে দিন না। এত কষ্ট করে সেজেগুজে এলাম, আর এত সুন্দর জায়গা। কিছু ছবি না তুললে চলবে নাকি? আবিদ হাত বাড়িয়ে ক্যামেরা নিল, আর নিতেই থমকে গেল। বহুকাল পরে ক্যামেরা হাতে নিতেই ছবি তোলার জন্য হাত নিষ্পিস করতে লাগল। কিন্তু এই ফটোগ্রাফির চক্করেই সব হারিয়ে নিঃস্ব একজন ও, তাই আর সাহস করে উঠতে পারে না। ক্যামেরা হাতে স্থাণুবৎ দাঁড়িয়ে রইল, মুখে হাসির রেখা মুছে গিয়ে আধার ঘনিয়েছে।
অন্বেষা আবিদের এরূপ অভিব্যক্তিতে কিছুটা দ্বিধায় পড়ে গেল, তবে কি ও ভুল করল? অতসীর ডায়েরি পড়ে জেনেছে ফটোগ্রাফি আবিদের স্বপ্নের জায়গা। কতটা প্যাশনেট ছিল সে এটার প্রতি। তাই চেয়েছিল যদি আবার ওর প্যাশনের জায়গাটা ফিরে পায়, হয়তো আস্তে আস্তে অন্য সবও স্বাভাবিক হবে। কিন্তু এখন মনে হচ্ছে আবিদের পুরনো ক্ষতে আঘাত দিয়ে ফেলেছে জোরেশোরে। তবুও যতটা সম্ভব পরিস্থিতি স্বাভাবিক করার জন্য বলল, কি হলো? তুলবেন না? তুমি জেনে শুনেই এটা করেছ, তাই না? আহত স্বরে বলল আবিদ। আপনি এখনো একটা বৃত্তেই নিজেকে বন্দী করে রেখেছেন, যেই বৃত্তের কেন্দ্রে শুধুই দুঃখ, কষ্ট আর বিষাদ। হাসি, আনন্দ সব পরিধির ভেতরে, কেন্দ্র ওদেরকেও নিজের দলে টেনে নিয়ে যাচ্ছে অনবরত। একবার বলয় ভেঙে বাইরে আসুন না, দেখবেন আপনার ওই কষ্টবৃত্তের বাইরেও আরও বিশাল বড় দুনিয়া আছে, যেখানে কোনোটাই চিরস্থায়ী হয় না। দুঃখ সুখ, হাসিয়ানন্দ সহাবস্থান করে, হাতে হাত ধরে পাশাপাশি চলে। একটা আরেকটাকে ছাপিয়ে যায় না। অতসীও চেয়েছে আপনি আপনার স্বপ্ন আঁকড়ে ধরুন। এভাবে সব মিথ্যে হয়ে যেতে দেবেন না, প্লিজ। দুঃখ বলয়টা এবার ভাঙুন আর সামনে পা বাড়ান। দেখবেন পৃথিবীটা এখনো অনেক সুন্দর, ভীষণ সুন্দর। অন্বেষার কথাগুলো আবিদকে কতটা প্রভাবিত করল অন্বেষা জানে না, তবে আবিদ ক্যামেরায় ওকে ফোকাস করে শাটার নামাতে লাগল। আরাধ্য প্রাপ্তি বুঝি এতটা তৃপ্তিদায়ক হয়? হৃদয় জুড়ে একটা শান্তির পরশ বুলিয়ে দেয়। আর আবিদের হৃদয় যেন বহুকাল পরে এক অদ্ভুত সুখানুভূতি ছুঁয়ে ছুঁয়ে গেল, যেই অনুভূতি হারিয়ে গিয়েছিল বিস্মৃতির অতলে। ছবি তোলার সময় মুহূর্তেই ওর দৃষ্টি বদলে গেল। ওর সামনে তখন এতদিনের দেখা কোনো আবেগপ্রবণ, একগুঁয়ে সাংবাদিক নেই, দাঁড়িয়ে আছে স্নিগ্ধ এক রমণী, যার চোখে মুখে যেন সকালের সূর্যের ঝিকিমিকি। দৃষ্টি সীমায় অতসী আর অন্বেষা মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে বারবার। চমকে উঠল আবিদ, ধক করে উঠল ভেতরটা। এরকম তো হবার কথা নয়, তবে কেন এমন গুলিয়ে যাচ্ছে সবটা, তোলপাড় হচ্ছে ভেতরটায়। এটা কোনোভাবেই হতে দেওয়া যায় না। নিজেকে সামলে নিল মুহূর্তেই, চোখমুখ খিচে কঠিন করে ফেলল। নতুন জন্মানো অনুভূতি গিলে ফেলল মুহূর্তেই। ছবি তোলায় মনোনিবেশ করল, ডুবে গেল ফটোগ্রাফিতে, যেটা ওর স্বপ্নের জগৎ, যেখানে চাইলেই বোধ হয়ে যেতে পারে নিমিষেই। কতদিন পরে ভুলে যাওয়া সব সুন্দর অনুভূতিগুলো ফিরে ফিরে আসছে নতুন করে, নতুন রূপে। স্বপ্নময় একদিন কাটিয়ে ফিরে আসছিল দুজনের মনেই সদ্য জন্মানো অনুভূতির দোলা। দুজনেই লুকিয়ে রাখছে তা প্রাণপণে। আবিদ গাড়ি চালাচ্ছিল, পাশে বসে আজকের দিনের ঘটনা রোমন্থন করছিল অন্বেষা। সূক্ষ্ম হাসির রেখা ফুটে আছে পুরো মুখাবয়বে। ঘোর এখনো কাটেনি পুরোপুরি। মুঠোফোনের রিংটোন বাজতেই সম্বিত ফিরল ওর। ব্যাগ থেকে ফোন বের করে মায়ের নাম্বার দেখে বরাবরের মতোই তেতো হয়ে গেল মন। কল কেটে মুখ ভোঁতা করে রইল ও। সকালের ঝরঝরে সূর্যের উকিঝুঁকি দেয়া অবয়বে সহসা কালো মেঘের ঘনঘটা দেখে বিচলিত হওয়া স্বাভাবিক। আবিদও বিচলিত বোধ করল।
অন্বেষাকে ইশারা এর কারণ জিজ্ঞেস করতেই মাথা নাড়িয়ে কিছু না বোঝাল। আবিদ অভিমান ঢেলে বলল, আমি বন্ধুত্বপূর্ণ হলেও তুমি মনে হয় এখনো আমাকে বন্ধু ভাবতে পারনি। অন্বেষা ঘুরে তাকালো আবিদের দিকে, চোখ বন্ধ করে ওর বাবা মায়ের ছাড়াছাড়ির গল্প বলল ওর একাকিত্বের গল্প। আবিদকে স্পর্শ করল ভীষণভাবে। আজ পুরো অন্য এক অন্বেষা যেন রূপ বদলে ভোল পাল্টে ধরা দিচ্ছে আবিদের চোখে। আর একটা ফিলোসফি দাঁড় করাই নিজের মনে। প্রত্যেক মানুষই একা, কোনো না কোনোভাবে। শতভাগ পরিপূর্ণ মানুষ কখনো হয় না। কিছু অপ্রাপ্তি, কিছু হাহাকার আছে বলেই বুঝি প্রাপ্তি এত সুন্দর। দুদিন অতিবাহিত হল সেদিনের সেই ঘোরেই, কিছু কিছু ঘোর কাটাতে ইচ্ছে হয় না, হোক না ঘোরেই বসবাস। কিন্তু বিপত্তি বাঁধল ঠিক 3 দিন পরে। সকালে উঠেই দৈনিক পত্রিকায় চোখ বুলানো আবিদের বহু পুরনো অভ্যাস। তখনই ফ্রন্ট পেজেই কিছুটা নিচের দিকে একটা হেডলাইনে চোখ আটকে গেল। দেশের জনপ্রিয় লেখক আবিদ শাহরিয়ারের গোপন প্রণয়, শীঘ্রই ঘুচতে চলেছে বৈরাগ্য। এমন চটকদার শিরোনামের নিচেই ওদের সেদিনের দুটো ছবি। একটায় আবিদ অন্বেষার ছবি তুলছিল, অন্যটায় দুজন পাশাপাশি দাঁড়িয়ে, হাস্যোজ্জ্বল মুখে। মুহূর্তেই সোশ্যাল মিডিয়া সয়লাব হয়ে গেছে সেই ছবিতে। ক্যাপশনে সয়লাব হয়ে গেছে। আবিদ দাঁতে দাঁত চেপে বসে রইল, যেই সুখানুভূতি ছুঁয়ে গিয়েছিল তা মুহূর্তেই উবে গেল, সেখানে জন্ম নিল রাগ। রাগের পুরোটাই শেষমেশ গিয়ে পড়ল অন্বেষার উপরে। 34। আবিদ যেহেতু কখনো কোনো পত্রিকায় ইন্টারভিউ দেয়নি, তাই অসংখ্য বার ওকে নিয়ে মনগড়া নিউজ হয়েছে। এসবে কখনোই পাত্তা দেয়নি, আমলেই নেয়নি কখনো। নিভৃতচারী মানুষও এসব লাইমলাইটে বরাবরই অনীহা ওর। তাই সেসবের পাল্টা প্রতিবাদও কখনো করা হয়নি, হোক নিউজ, এতে কারো ক্ষতি তো হচ্ছে না, এই ভেবেই নীরব থেকেছে। কিন্তু এবার সব ছাপিয়ে গেছে। সীমা বলে একটা জিনিস আছে, যেটা কিছু ভুইফোর সাংবাদিকরা কখনো বুঝতে পারে না। বাড়তি কাটতির আশায় কোনো সত্যতা যাচাই না করেই দুকলম লিখেই যেন এদের তৃপ্তি মেটে। অথচ যাদের নিয়ে লেখে তাদের ব্যক্তি জীবন আছে, আত্মীয় পরিজন আছে, তাদের উপরে এর কতটা প্রভাব পড়তে পারে সেসবের বিবেচনাবোধ এদের কোশ্চিনকালেও ছিল না। অন্বেষা যেহেতু সাংবাদিক, তাই নিমিষেই আবিদের রাগ ওর উপরেও পড়ল। ওর সাথে ওখানে না গেলেই এসব কিছুই হতো না। এতদিনের লালিত সংযম ঝেড়ে কেন যে ওই মেয়ের সঙ্গী হল, নিজের উপরেই চরম বিরক্ত হয় আবিদ। এতে ওই বেচারির কোনো দোষ নেই তা এখন ওর মাথায়ই ঢুকছে না। অনেক বছর পর রাগটাও নতুন করে ভর করল ওর মাথায়। অন্বেষার কল করাতেই মাথার ভেতরে ঘনীভূত হওয়া রাগটা যেন ফেটে বেরোনোর অবকাশ পেল। মুঠোফোনের উল্টো পাশে অন্বেষার কণ্ঠ গনগনে আগুনে যেন ঘি ঢালল। একটা তামাশা তৈরি করে ফোন কেন করেছ? আবিদের গলায় যেন ক্ষোভ ঠিকরে বেরোচ্ছে। অন্বেষা ভেবে পায় না ওর ভুলটা কোথায়। হ্যাঁ, আবিদকে ওর সাথে যেতে ওই প্রভাবিত করেছে বটে, কিন্তু এসবে তো ওর কোনো দায় নেই। আমি কি করেছি? আপনি এভাবে কেন কথা বলছেন?
কি করনি তাই বলো। সকাল থেকেই এসব ফালতু গসিপে আমার কান পচে যাবার জোগাড়। সবটাই তোমার জন্য হয়েছে। তোমার সাথে যাওয়াটা একটা মস্ত বড় ভুল ছিল আমার। তোমরা জার্নালিস্টরা সবই পারো। অন্বেষা এবার আর নিজেকে সামলে নিতে পারল না। গসিপ কি শুধুই আপনাকে নিয়ে হয়েছে? আমি কি এখানে নেই? নাকি ভেবে নিয়েছেন আত্মসম্মান নামের জিনিসটায় আপনার একচ্ছত্র আধিপত্য, আর কারোরই সেটা থাকতে নেই? আর সব জার্নালিস্ট একরকম হয় না, এটা আপনার জানা থাকা উচিত। আপনি যেন নিজেকে দায়ী না করেন এসবের জন্য, তাই ফোন করেছিলাম, কিন্তু আপনি যে পুরোপুরি আমাকেই গিল্টি ভাববেন এটা আমি ভাবতে পারিনি। ভালো থাকবেন, আর বিরক্ত করব না আপনাকে। ভাঙা গলায় বলল অন্বেষা। আবিদ যতক্ষণে হুঁশ ফিরে পেল, ততক্ষণে ঝট করে কল কেটে দিয়েছে অন্বেষা। এতক্ষণে ওর মাথায় এলো এতে অন্বেষার কোনো দায় নেই। রাগের মাথায় হিতাহিতজ্ঞান শূন্য হয়ে যা তা বলে ফেলেছে ও। নিজের উপরে বিরক্তিটা তাই এবার চরম বিরক্তিতে রূপ নিয়ে নিল। বয়সে যথেষ্ট পরিণত হবার পরেও এরকম বাচ্চা সুলভ ক্ষোভ কেন ওকে গ্রাস করল এটাই বোধগম্য হচ্ছে না। মেয়েটা এরকম গসিপে নিশ্চয়ই ভীষণ ডিপ্রেসড হয়ে আছে। এখন সবথেকে বেশি প্রয়োজন ছিল ওর পাশে থাকা, মোটিভেট করা, কিন্তু উল্টো আরও ডিপ্রেশন বাড়িয়ে দিয়েছে। এতটা অবিবেচক কবে থেকে হয়ে গেছে? জীবনের অনেক রকম রং দেখেছে আবিদ। জীবন পথের পর খাওয়া এক পথিকও, ভীষণ রঙিন থেকে শুরু করে একেবারে ধূসর সবটাই অবলোকন করে এই অবধি এসেছে। কি লাভ হলো জীবনের এত অভিজ্ঞতায়? সেই তো গুলিয়ে টুলিয়ে গুবলেটি পাকালো। কেন ঠিকঠাক করে কিছু করতে পারে না? কেন বারবার সবটা বদলে যায়, নষ্ট হয়ে যায়, একেবারে ধ্বংসের দ্বারপ্রান্তে চলে যায়? এসব চিন্তা মাথার মধ্যে জট পাকিয়ে আসতে থাকে। অন্বেষার নাম্বারটা কয়েকবার ডায়াল করতে চেয়ে শেষ পর্যন্ত নিবৃত রাখল নিজেকে। আগে নিজেকেই না হয় ধাতস্থ করে নেওয়া যাক, নয়তো কি বলতে কি বলবে, আবার ক্ষত বাড়িয়ে তুলবে। ধাতস্থ হয়ে মস্তিষ্ক ঠিকঠাক কাজ শুরু করলে না হয় সবটা মিটমাট করে নেওয়া যাবে। সেই ভালো, নিজের উপরে আজকাল ভরসা করে উঠতে পারছে না, একেবারেই না। ৩৫। সকাল থেকেই অন্বেষার মনে মেঘ জমছিল। বাবাই প্রথম ওকে ডেকে হাতে পত্রিকা ধরিয়ে দিলেন। সেই থেকেই মনে গুমোট মেঘের আনাগোনা শুরু হয়েছে। এমন কিছু হবে জানলে কখনোই গোধরে বসত না আবিদের কাছে। সৎ উদ্দেশ্যে কিছু করতে চাইলে যখন হিতে বিপরীত হয়ে যায়, তখন আক্ষেপের শেষ থাকে না। অন্বেষার অবস্থাও সেরকম, কি এক অচেনা কালো মেঘ ভর করেছে ওর সমস্ত অনুভূতি জুড়ে। ওর পত্রিকার সম্পাদক সাহেব ফোন করেছিলেন সকালেই, ওকে জিজ্ঞেস করেছিলেন ব্যাপারটা নিয়ে। অফিস থেকে না করার পরেও কেন অন্বেষা গিয়েছে আবিদের কাছে, আর যদি ওর সাথে ঘনিষ্ঠতা হয়েও থাকে, তবে ওর সাক্ষাৎকারী বা কোথায়? অন্বেষা স্পষ্ট গলায় বলেছে, স্যার, আমি কি করেছি না করেছি তার ক্ল্যারিটি আমার কাছে আছে, কিন্তু এটা পুরোটাই আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। তাই এসব নিয়ে আমি কোনোরকম এক্সপ্লেনেশন দেব না। এটা জব এথিক্সের বাইরে পড়ে কিনা আমি জানি না। ভদ্রলোক নেহায়াতি ওকে ভীষণ স্নেহ করেন বলেই আর কথা বাড়ালেন না।
কিন্তু ওর কলিগদের কাছে এই রটনার চর্চা হতে থাকল। ওদের নিজস্ব চ্যাট গ্রুপ থেকেও লিভ নিয়েছে এই যন্ত্রণায়। সোশ্যাল মিডিয়াগুলো তো রংচময় করে রসালো ক্যাপশনে শেয়ার হচ্ছে। 40 অবিবাহিত লেখকের লাভ লাইফ বলে কথা। কিন্তু আদৌ এর কোনো সত্যতা আছে কিনা তা যাচাই বাছাই করার বালাই নেই, দায় নেই। ভেতরে ভেতরে ভেঙে পড়েছে ও। নিজের মনকে প্রবোধ দিয়ে আবিদকে কল করলো, আর ওর সেই প্রতিক্রিয়ার পর থেকেই মনে জমা মেঘেরা প্রবল বর্ষণে ঝরতে লাগলো চোখ থেকে, গাল বেয়ে। ওকে কেন একটু বুঝল না লোকটা? এই যে এত এত চর্চা, জবাবদিহিতা কোনোটাই এতটা পোড়ায়নি, যতটা পুড়িয়েছে আবিদের বলা কথার বান। হৃদয় জমা 7 সমুদ্র আবেগের জল নিংড়ে উথলে উঠছে, সে জল এতই প্রলয়ঙ্কারী যে কয়েকটা সিন্ধু ডুবিয়ে দিতে পারে। অথচ ওর হৃদয়ের আবেগ সমুদ্রের সাথেই হাতে হাত ধরে দাউ দাউ করে জ্বলছে বিধ্বংসী আগুন, যে আগুন জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিচ্ছে ভেতরটা, দহনে দাহ করে দিচ্ছে সমস্তটা। চোখ বেয়ে গড়িয়ে পড়া আবেগের জল পুরো পৃথিবী ডুবিয়ে দিতে পারে, সব ধুয়ে মুছে ভাসিয়ে নিতে পারে, অথচ ভেতরে ভেতরে জলে উঠা হৃদয় পুড়িয়ে কয়লা করে ফেলা আগুনটাই নেভাতে পারে না। কিসের এত বড়াই তবে এই আবেগের? ওর মনের সাথে তাল মেলাতেই যেন কালো মেঘের ঘনঘটা বাইরে, পুরো আকাশ জুড়ে কালবৈশাখীর আয়োজন। ক্ষণে ক্ষণে কালো আকাশটা গর্জে উঠছে প্রবল হুঙ্কারে। অন্বেষার মন খারাপটা যেন ছুঁয়ে গেছে ওর চারপাশে, আকাশে, বাতাসে, পুরো প্রকৃতিতে। আজ চারদিকে মন খারাপের রং, বড্ড বেরং। রাতে শুরু হল কালবৈশাখীর তাণ্ডব, সেই ঝড়ের মুহূর্তে অন্বেষা নিজের বারান্দায় দাঁড়িয়ে আছে, উগ্র বাতাসের তোড়ে ওকেও ভিজিয়ে দিচ্ছে বৃষ্টি, সেদিকে ওর কোনো ভ্রুক্ষেপ নেই, কেবলই নির্নিমেষ তাকিয়ে আছে বৃষ্টিমাখা মেঘের আলো আধারিতে। বাবা ওর রুমে এসে ওকে না পেয়ে বারান্দায় উকি দিতেই এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে উনার বুকটা হুহু করে উঠল। অভিমানী মেয়েটার অভিমান তাকেও স্পর্শ করল ভীষণভাবে। বাবার বুকে মাথা রেখে নিজের ভেতরকার প্রলয় থামাবার চেষ্টা করতে লাগল অন্বেষা। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠতেই ফোনের রিংটোন কানে গেল ওর। বাইরে তখন ঝকঝকে সূর্যালোক, রাতের তাণ্ডবের রেশ মাত্র নেই এখন। ফোন হাতে নিতেই মুচকি হাসি খেলে গেল ওর মুখে, ওর হৃদয়ের মেঘ কেটে গেল সহসাই। এক চিলতে রোদ্দুর খেলে গেল হৃদয়ে। কিন্তু কল রিসিভ করল না। দুবারেও যখন ধরল না, এরপরে মেসেজ টোন বাজতেই সাথে সাথে পড়ে ফেলার লোভটা সামলাতে পারল না। সরি, অন্বেষা। আমিও রাগের মাথায় তোমার মতোই সব গুলিয়ে ফেলছি ইদানিং। তোমার বন্ধুত্ব আমার কাছে নতুন সূর্যালোকের মতো, এটা হারাতে চাই না। আবিদ। ছোট্ট একটা টেক্সট যে কারো মনে ভালো লাগার তুফান বইয়ে দেয় এটা অন্বেষার জানা ছিল না। ভালো লাগা ছড়িয়ে পড়ল পুরো হৃদয়, মননে, মস্তিষ্কে। কিন্তু এত সহজেই কল রিসিভ করবে না ও। ওরও তো কিছু আত্মসম্মানবোধ অবশিষ্ট আছে, নাকি? পুরো একটা দিন বিষাদে নিমজ্জিত থাকার পর এই আনন্দ আলোক, এই আলোতেই যদি পুরো জীবন কেটে যেত। অন্বেষার হঠাৎ করে ভীষণ লিখতে ইচ্ছে করল, আর বসে বসে লিখেও ফেলল। এটা আদৌ কবিতা হলো কিনা জানে না অন্বেষা, আর জানতেও চায় না। সব কবিতাতেই কি ছন্দ খুঁজতে হবে নাকি? এটা না হয় ওর হৃদয়েরই আয়না হোক, যার প্রতিটি শব্দ ওর একেবারে হৃদয়ের গহীন থেকে উৎসারিত। আবিদের মনের রুদ্ধদ্বারের ওপারে কি আছে তা জানতে ও তীর্থের কাকের মতোই তৃষিত। তোমায় ঘিরে দহন যত আমার হৃদয় মাঝে, সব বৃষ্টি হয়ে তুমুল ঝরুক।
আমার হৃদয়ের ব্যাকুলতা তোমাকেও একটুখানি স্পর্শ করুক, হৃদয়ের গহীন কোণে জমে থাকা অনুভূতিটুকু, যতটা রয়েছে অব্যক্ত আর গোপন ভীষণ, সেই পাথরচাপা অভিমান আরও কত শত পংক্তিমালা উন্মোচিত হোক তোমার কাছে, ঘটুক প্রবেশ তোমার মনের রুদ্ধ দরজার ওপাশে। হয়তো সবই অলীক স্বপ্ন কিংবা ক্যানভাসে আঁকা রঙিন আলপনা, তবুও চাই, খুব করে চাই, দুই হৃদয়ের মাখামাখিতে বাজুক প্রবল সুরের মূর্ছনা। ৩৬ ঋতু চক্রের পালাবদলে ক্যালেন্ডারের পাতা উল্টে পাল্টে অতিবাহিত হয়েছে প্রায় ৭ মাস। মান অভিমানের পাট চুকিয়ে কবেই সন্ধি হয়ে গেছে দুটো প্রাণের। এই ৭টা মাস কেবলই দূরত্ব কমিয়ে কাছে থেকে আরও কাছে আসার গল্প। বন্ধুত্ব হয়েছে আরও পাকাপোক্ত, বোঝাপড়া অসাধারণ। কিন্তু একটা জায়গায় এখনও রয়ে গেছে বিশাল ব্যবধান। বন্ধুত্বের বাইরেও মনে গজিয়ে উঠা অনুভূতি গোপন রয়ে গেছে পরস্পরের কাছে। কেউই ধরা দিতে নারাজ। অন্বেষা তো আগে থেকেই নিজের ভেতরকার প্রলয় সামলে চলছে, হৃদয়ের ওঠাপড়া হৃদয়ই লুকিয়ে রাখতে রাখতে ক্লান্ত প্রায়। আবিদের অনুভূতি সম্পর্কে সন্নিগ্ধ ওর মন, তাই সেই উথলানো আবেগ প্রাণপণে চেপে রেখেছে পৃথিবীর সবচেয়ে ওজনদার পাথর দিয়ে। তবুও বুঝি চাপা থাকে, মন যেন বড্ড বেশিই বেহায়া। মনের উপর এখন আর নিজের কর্তৃত্ব চলে না, কবেই চলে গেছে আয়ত্তের বাইরে। ওদিকে আবিদ নিজের হৃদয়ের তোলপাড় সম্পর্কে তীব্র মাত্রায় উদাসীন। কোনোভাবেই স্বীকার করতে চায় না। বড্ড প্রাণখোলা হাসি হাসতে পারে আজকাল। যেই রমণী বহুদিন পরে ওর জীবনের ভয়ঙ্কর একাকিত্ব সরিয়ে দিয়েছে সুদূরে, ওর মৃত ঘুমন্ত সত্তাকে জাগ্রত করেছে, ভুলে যাওয়া হাসি এনে দিয়েছে ওর ঠোঁটের কোণে, সেই রমণী ওর হৃদয়ের বিশেষ জায়গা দখল করে নিয়েছে কবেই। হেমন্তেও তাই ওর হৃদয় অবিরত ফুটছে বসন্ত ফুল। ধূসর সরে গিয়ে বড্ড রংচঙে এখন ভেতরটা। ভালোবাসা মানুষের জীবনে ফিরে ফিরে আসে বারংবার, নতুন রূপে, নতুন রঙে, নতুন গন্ধে কিংবা নতুন ঢঙে। ওর জীবনেও অতসী চলে গিয়ে সর্বগ্রাসী ভালোবাসা নতুন রূপে এসেছে অন্বেষার মধ্য দিয়ে আরও একবার। এবারে আর কোনো ভুল করে আফসোসে পড়তে চায় না, দহনে দহনে দগ্ধ হতে চায় না আবিদ। আর তাই তো তড়িৎ সিদ্ধান্ত নেয় এবার মনের আগল খুলবে, নিজের একান্ত গহীনে লুকায়িত তোরপাতে থাকা অনুভূতির প্রকাশ ঘটাবে। কি যে প্রগাঢ় সে অনুভূতি! সেই যে কালবৈশাখীর প্রলয় তাণ্ডবের পরে যেটুকু দূরত্ব তৈরি হবার সম্ভাবনা দেখা গিয়েছিল, যেটুকু মেঘ জমেছিল হৃদয়ের আনাচে কানাচে, তা এক লহমায় সরে গিয়েছিল আবিদের সেই টেক্সটে। অফিসেও সব ঠিকঠাক হয়ে গেছে। মাঝে দু একজন সহকর্মী যে টিপ্পনি কাটে না তা নয়, তবে সেসব থোড়াই কেয়ার করে ও। সেই ছোট্ট দূরত্বই না দুজনকে অনুভব করালো, ওরা কেবল আর কেবল দুজনেরই। কিন্তু উভয়ই যেন ধনু ভাঙা পণ নিয়ে বসে আছে, মনের কপাট খুলবে না, কিছুতেই না। এইসব বলা না বলা দোটানা আর দোলাচালে জেরবার জীবন, তখনই আনন্দ অন্বেষার বাসায় এলো। কি রে, তোর তো দেখাই নাই, লেখক সাহেবের জন্যই এখন তোর যত সময়। আর আমরা তো কেউ নই। কপট অভিমান নিয়ে বলল আনন্দ। আনন্দের সামনে বসতে বসতে অন্বেষার উল্টো খোঁচা, যা ব্যাটা, তোরেই তো কোথাও পাওয়া যায় না। না ফেসবুক, না হোয়াটসঅ্যাপে। তা অমাবস্যার চাঁদের আজ কি মনে করে কৃপা হল? এদিকে কি মনে করে এলেন, পথ ভুলে? আনন্দ হেসেই উত্তর দিল, আমি আসলে আসলাম তোরে দাওয়াত দিতে। এখন আন্দাজ কর তো ঝটপট কিসের দাওয়াত? বন্ধু মহলে বরাবরই কিপটেমির বাদশা বলে পরিচিত আনন্দ, হাজার বলে কয়,
মেরে কেটেও ওর কাছ থেকে কোনো ট্রিট আদায় করা যায়নি। নিজের বাসায় নিয়ে গেছে মাঝে সাঝে। সেই আনন্দ যখন বাড়ি বয়ে দাওয়াত দিতে আসে তখন বিস্ময় চোখ কপালে উঠা খুবই স্বাভাবিক। শুধু কপালে না, কপাল ছেড়ে মাথায় উঠতে উঠতে সীমা ছাড়িয়ে ঝোপাত করে ভূপাতিত হলেও খুব একটা অবাক হবার কিছু থাকবে না। তবে অন্বেষার চোখ কপালে উঠতে উঠতে নেমে গেল, কারণ ও আন্দাজ করতে পেরেছে উপলক্ষটা। বিস্ময় বদলে গিয়ে জায়গা করে নিল প্রসন্ন অনাবিল হাসি। দোস্ত, তুই বিয়ে করতেছিস? সিরিয়াসলি? মেয়েকে? উচ্ছ্বসিত গলায় বলল অন্বেষা। তুই ফাইজলামি করিস? মেয়ে আর কে হবে? তোর গার্লফ্রেন্ড? তুলি? তুই না ব্রেকআপ করতে চাইলি? এবার গলায় বিস্ময় ফুটল। একটা সম্পর্ক কি কাচের টুকরা, যে রাগ উঠল আর আছাড় দিয়ে ভাইঙ্গা ফেললাম? এত বছর এত প্যারা সহ্য করছি কি ছাইরা দিতে? যাক বাবা, মাথামোটা আনন্দের, তবে বুদ্ধিটাও খুলল। তা এই সুমতি কবে হইল? মাঝে খুব ঝগড়া হতো, ঠোকাঠুকি লাগত অল্পতেই। এরপর সেদিন দেখলেই তো থ্রেট দিয়ে চলে গেল। এরপর কিছুদিন কথা বন্ধ, মুখদর্শনও বন্ধ। সেই সময়ই বুঝতে পারলাম আসলে এসব প্যারাই আমার ভালো লাগছে। আমি সারা জীবন ভর ওর ভালোবাসা মাখা প্যারা সহ্য করতে চাই। বলতে বলতে কেমন আচ্ছন্ন হয়ে গেল আনন্দ। সত্যিকারের ভালোবাসা বোধহয় এরকমই হয়। আচ্ছা, ওর মায়ের কি কখনো অনুশোচনা হয়, ফেলে যাওয়া সময় আর হারিয়ে যাওয়া মুহূর্তের জন্য কষ্ট হয়? দীর্ঘশ্বাস কি বয় না বুক চিরে? সেই রাতে বাবার সাথে বসে কথা বলছিল অন্বেষা, সহসা প্রশ্নটা মাথায় আসতেই করে ফেলল, বাবা, তুমি কি এখনো মাকে ভালোবাসো? আচমকা এরকম প্রশ্নে কিছুটা থমকে গেলেন বাবা, এরপর স্বভাব সুলভ হেসে দ্বিধান্বিত গলায় বললেন, হয়তো, হয়তো নয়। কিছুটা থেমে আবারও মুখ খুললেন, তবে ওর কাছে আমি সবসময়ই কৃতজ্ঞ থাকব তোর মতো চমৎকার একটা উপহার আমায় দিয়েছে বলে। এবার আর কোনো হাসি নেই, কেমন অদ্ভুত এক আচ্ছন্নতা চোখে মুখে। ভালোই যদি বাসো, তবে তোমরা আলাদা হয়ে গেলে কেন? নিজেদের মধ্যে মতের মিল হচ্ছিল না, তিক্ততা বাড়তে বাড়তে এমন পর্যায়ে চলে গিয়েছিল যে, যেটুকু সম্মান অবশিষ্ট আছে তাই নিয়ে দূরে যাওয়াই শ্রেয় মনে হয়েছিল দুজনেরই। মুহূর্তের জন্য থেমে বললেন, আমার একটা কথা রাখবি, মা? স্বরে দ্বিধার ছাপ স্পষ্ট। অন্বেষা মাথা নেড়ে আশ্বস্ত করাই বললেন, তোর মা তোকে বাস্তবিকই ভালোবাসে। তুই ওর প্রথম সন্তান। তোর কথায় ও কষ্ট পায় ভীষণ। একবার অন্তত ওকে সময় দে, দেখবি হালকা লাগবে। মান অভিমানে শুধু শুধু কষ্ট বাড়িয়ে কি লাভ বল? আর তাছাড়া দোষ তো আমাদের দুজনেরই, ও একাই সাফার করবে কেন? তুমি তবে জীবনে আগে বাড়লে না কেন? উনি তো ঠিকই নিজের জীবন গুছিয়ে সংসার পেতেছেন। ভেজা ভেজা গলায় আক্ষেপ ঝরল ওর গলায়। আমার পাশে তো আমার ছোট্ট রাজকন্যা ছিল রে, মা। ওর পাশে কেউ ছিল না। তাছাড়া সব মানুষেরই জীবনে এগিয়ে যাবার অধিকার আছে। আর সামনে এগিয়ে গেছে বলেই সব ভুলে গেছে তা তো নয়। সামনের জীবন যতই সুন্দর হোক, পেছনে ফেলে আসা এক টুকরো সুখই ভীষণ অমূল্য। আর কথা বাড়ায় না অন্বেষা, সম্মতি দিতেই বাবা একটা স্বস্তির নিঃশ্বাস ফেললেন। অন্বেষা মনে মনে বলল, তোমরা আলাদা না হয়ে গেলে খুব সুন্দর একটা পরিবার হতাম আমরা। পরিপূর্ণ এক সুখী পরিবার। আলাদা হবার আগে আমার কথাটা কেন ভাবনি তোমরা? একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো বুক বেয়ে। 37।
এসবের মাঝে একদিন আবিদের বাসায় গেল অন্বেষা। সেই ছাদে বসে কথা বলছিল দুজন। ছায়া ছায়া লালচে বিকেল, ডুবন্ত সূর্য তার লালচে আভা ছড়িয়ে দিয়েছে পুরো আকাশ জুড়ে। এখন কেমন চলছে দিনকাল? ভালোই তো চলছে, আপনার কেমন চলছে? আগের চেয়ে ঢের ভালো। কথাটা অন্বেষার কানে যেন মধু বর্ষণ করল, কি যে ভালো লাগার আবেশ ছড়িয়ে পড়ল সমস্ত হৃদয় পুরীতে। আনমনে বলেই ফেলল, বিষাদপুত্রের বিষাদ তবে ঘুচল। বলেই নিজের ভুলটা বুঝতে পারল। ইস, মনের মতো নিজের মুখেও আর লাগাম টানা যাচ্ছে না, যখন তখন যা খুশি ইচ্ছে মতো বেরিয়ে আসছে, ওকে নাজেহাল করেই যেন মনের শান্তি। অন্বেষার নিজের মনকে নিজেরই ঘোরতর শত্রু বলে মনে হল। কি লজ্জা, কি লজ্জা! বিষাদপুত্র? কে সে? অনিশ্চিত গলা আবিদের। অন্বেষা মুহূর্তকালের জন্য থমকে গেলেও সামলে নিল দ্রুত। আছে একজন, সারাক্ষণ আকুণ্ঠ ডুবে থাকে বিষাদে। তুমি আমার কথা বলছ? বিষাদপুত্র। আমার ভালো লেগেছে নামটা। আমাকে না জানিয়ে আমার নাম রেখেছ, এটা কিন্তু একদমই ঠিক করনি। গোমরামুখ লেখক আবিদ শাহরিয়ার তবে ঠাট্টা মস্কারাও করতে জানে। মুখে সেই ট্রেডমার্ক হাসি, যে হাসিতে বোধ হয়ে কাটিয়ে দেয়া যায় সহস্র বছর। যার নাম রেখেছি, সে যদি রেগে যায়। তাই বলিনি। নাম তো বদলে দিয়েছ, আর কি কি করেছ আমার অজান্তে? ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করল আবিদ। সে এখন বলা যাবে না। আগে সময় হোক, তখন না হয় বলবো। মুখে এই কথা বললেও মনে মনে বলল, আপনি নিজেও জানেন না, আপনি কি করেছেন। আমি তো আপনাতে ডুবে গেছি কবেই। নিঃশেষ হয়ে গেছি। আপনি কবে বুঝবেন? আবিদও মনে মনে আওড়ে চলেছে, তোমার সেই সময়ের অপেক্ষায় আছি আমি। তোমার ডাকে সাড়া দিতে ব্যাকুল হয়ে প্রতীক্ষার প্রহর গুনছি অহর্নিশ। আনন্দের বিয়ে যেতে না যেতেই আবিদ জানালো শোভানের বিয়ে। এই মাসেই, আর 2 সপ্তাহ পরেই। এটা কি বিয়ের মরশুম চলছে নাকি? এই বিয়ের মরশুমেই নিজের বিয়েটাও যদি সেরে ফেলা যেত। নিজের মনেই হেসে ফেলল ও। আগে তো আবিদকে বলতে হবে, আসল জিনিসেরই খবর নেই, আর ও কিনা বিয়ে পর্যন্ত ভেবে ফেলেছে। ঢাল তলোয়ার ছাড়াই যুদ্ধে নেমে পড়া বুঝি একেই বলে? না, এবার বলেই ফেলতে হবে, যা হয় হোক। কিন্তু চাইলেই কি আর সব পাওয়া যায়? সমুদ্রের তীরে বালি দিয়ে ঘর বানালে পলকা ঢেউয়ের দোলায় ঠিকই তা হারিয়ে যায়, গুড়িয়ে যায়। সেরকমই এক দমকা হাওয়া এলো হঠাৎ করেই, সব ধুয়ে মুছে ভাসিয়ে নিতে। সময় গড়িয়ে যাচ্ছে নিজের নিয়মেই, সূর্য ডুবে চাঁদ উকি দিচ্ছে, দিন গড়িয়ে রাত, রাত পেরিয়ে আবার দিন। কিন্তু কোথাও যেন একটা তার কেটে গেছে, সুরগুলো বাজছে বড্ড বেসুরোভাবে। আবিদ যেন কিছুটা বদলে গেছে হঠাৎ করেই। খোলস ছেড়ে বেরিয়ে আসা আবিদ আবারও যেন নিজের চারপাশটা আবৃত করে নিয়েছে খোলসে। অন্বেষার মনে এক অদ্ভুত ভয় আর শঙ্কা খেলা করতে থাকে। ভয় থেকেই সিদ্ধান্ত নিয়ে নেয় এবার তবে খুলে দেবে আগল, ভেতরের চাপা অনুভূতি যত সবটা উগরে দেবে আবিদের কাছে। বাবাও সম্মতি দিয়ে দিয়েছেন, বিষাদ পুত্রকে তার মনে ধরেছে খুব। যদিও মেয়ের পছন্দে বড্ড ভরসা করেন। 38। দেখতে দেখতে আবারও বসন্ত চলে এসেছে। অন্বেষা দুরু দুরু বুকে নিজেকে সাজিয়ে টকটকে লাল গোলাপ নিয়ে চলে এলো আবিদের বাসায়। 5 দিন ধরে কোনোরকম যোগাযোগই হচ্ছে না। আবিদের মতিগতি কিছুই বুঝতে পারছে না। সোহানকে ফোন করেও ফায়দা হলো না, নতুন বিয়ে করে বেচারা ছুটি কাটাচ্ছে।
আজ অবশ্য থাকবে সোহান, দুদিন আগে কথা হয়েছে ওর সাথে। কিন্তু বাসায় ঢোকার পর থেকেই কি এক আশঙ্কায় বারবার কেঁপে উঠছে ভেতরটা। ওর আশঙ্কাকে সত্যি প্রমাণ করে সোহান এসে জানালো, স্যার নেই, উনি দেশের বাইরে গেছেন। অন্বেষার মনে হচ্ছিল কিছু একটা ঠিক নেই, কবে আসবে। আর হঠাৎই বলে গেছেন আর ফিরবেন না, আপনার জন্য একটা চিঠি রেখে গেছেন। শোভানের বাড়িয়ে দেয়া চিঠিটা কাপা কাপা হাতে নিল ও, পৃথিবীটা মনে হয় থমকে গেছে। অসাড় হয়ে আসা হাতেই চিঠিটা খুলল। এর তো একটা না একটা কারণ অবশ্যই থাকবে। সেটা জানাটা খুব জরুরি। চিঠি শেষ করতেই ধপ করে বসে পড়ল নিচেই। এটা নিশ্চয়ই খুব বাজে একটা স্বপ্ন, এসব কখনোই সত্যি হতে পারে না। কিন্তু তাই বা কি করে হবে। ওই তো সোহান দাঁড়িয়ে, চোখে পানি নিয়ে। দম বন্ধ হয়ে আসছে কেন ওর? চারপাশটা ঝাপসা হতে হতে মিলিয়ে যাচ্ছে ক্রমশ। প্রিয় অন্বেষা, হয়তো অবাক লাগছে তোমার কাছে, সহসা কেন আমার এই অন্তর্ধানটা ভেবে। সেই কারণটা না হয় পরেই বলি, সবার আগে কোনোরকম ভান ছাড়া সবচেয়ে জরুরি কথাটাই না হয় বলে ফেলি। সেই কথাটা ছাড়া বাকি সব বড্ড অর্থহীন আর অন্তঃসারশূন্য। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। এটাই এখন আমার কাছে ধ্রুব সত্য। আর ভালোবাসি বলেই দূরে চলে যাচ্ছি। আমি জানি তুমিও আমাকে ভালোবাসো। তোমার ভালোবাসা তুমি যত সন্তর্পণেই লুকিয়ে রাখো না কেন, এর টান কোনো এক মায়া বলে ঠিকই আমাকে টানে। আকাশে মেঘ গর্জালে যেমন পুরো জগৎ কেঁপে উঠে, তোমার প্রলয়ঙ্কারী ভালোবাসাও তেমনি আমার হৃদয়ের ভিত কাঁপিয়ে দিয়েছে। প্রতি রাতে ঘুম ভেঙে যেত দুঃস্বপ্ন দেখে, তোমার সাথে বন্ধুত্বের পর থেকে সেই দুঃস্বপ্ন আমাকে আর তাড়া করে ফেরে না। বহুকাল পরে খুঁজে পেয়েছি হারিয়ে ফেলা আমাকে। তোমার মধ্যে অদ্ভুত একটা স্পার্ক আছে, এই স্পার্কটা সবসময় ধরে রেখো। একগুঁয়ে, নাছোড়বান্দা, উদ্ভাসিত হাসিমুখ সবটা মিলিয়েই এক প্রাণোচ্ছল তুমি। এসবই তোমার সৌন্দর্যকে আরও ধারালো করেছে, সৌর্য এনে দিয়েছে তোমাতে। এর সবটাই আমি ভালোবাসি। আমি পাশে থাকি বা না থাকি, নিজের মধ্যে এই দোতনা আজীবন ধরে রাখবে। বড্ড ইচ্ছে ছিল ভোরের শিশির ভেজা সবুজ ঘাসের চাদরে খালি পায়ে তোমার হাত ধরে হাঁটব, দিনের প্রথম সূর্যালোক গায়ে মাখব। বর্ষার নবধারা জলে হাত ধরাধরি করে ভিজব। চাঁদের আলোয় যখন পৃথিবী ভেসে যাবে, সেই জ্যোৎস্নার জলে অবগাহনে মাতব। আমার বয়সী একজনের জন্য এসব হয়তো নিতান্তই ছেলেমানুষি চাওয়া কিংবা মেয়েলি ইচ্ছে মনে হতে পারে। কিন্তু তুমিই তো বলেছিলে বয়স শুধুই সংখ্যা মাত্র। আমার মনের বয়স মাঝে কিছুটা বুড়িয়ে গেলেও আবার কমিয়ে 25-এ নিয়ে এসেছি। আর চাওয়া বা ইচ্ছেদের ছেলেমেয়েতে বিভেদ হয় না বলেই আমার বিশ্বাস। সবটাই মনের ব্যাপার। শব্দের সাথে শব্দ জুড়ে দিয়ে তাতে প্রাণের সঞ্চার ঘটানোই আমার কাজ। আর দেখলে তো তোমাকে লিখতে বসে কেমন করে সব গুলিয়ে ফেলছি। শব্দেরা বারবার জট পাকিয়ে আসছে, প্রসঙ্গ থেকে ছুটে যাচ্ছে বারবার। আমার জীবনে বারবার বসন্ত এসে উকিঝুঁকি মারে, ধরাও দেয় হয়তো, কিন্তু আমি এমনই ভাগ্য বিড়ম্বিত একজন যার কাছে রঙিন বসন্ত আসি আসি করেও ফাঁকি দিয়ে পালিয়ে যায়। আমার বসন্ত চিরকাল বিবর্ণই থেকে যায়। কি যে বিবর্ণ, ধূসর সে বসন্ত। আর চারপাশে থেকে যায় শুধুই শূন্যতা। আমার যে চিরটাকালই শূন্যতায় বসবাস। সময় আবর্তিত হতে থাকবে তার গতিতেই, ঋতুচক্রের পালা বদল ঘটবে। এখনকার মতোই শীতে সবুজ ঘাসের দ্বীপ শিশিরে ভেজা থাকবে, শরতের কাশফুলেরাও তাদের পোষরা সাজিয়ে আসবে নিয়ম করেই, আসবে জ্যোৎস্নালোকিত সহস্র রাত আর ঝুম বৃষ্টির সহস্র দিন।
এসবের সাথে তুমিও থাকবে, চির অমলিন, কিন্তু সেসব দেখার জন্য আমি হয়তো থাকব না। ঘুমিয়ে যাব, হারিয়ে যাব, ফুরিয়ে যাব, একেবারে নিঃস্ব হয়ে, এক পৃথিবী শূন্যতা নিয়ে। বাঁচা মরায় যখন কোনো কিছু আসত যেত না, জীবনে কোনো পিছুটান ছিল না, সেই সময় তুমি এলে। অদৃশ্য সুতোর টানে আমার হৃদয় জুড়ে আসন গাড়লে, কি যে প্রগাঢ় সে টান। সেই টানেই কিনা খুব করে বাঁচতে ইচ্ছে হলো, তখনই জানতে পারলাম আমার সময় বাধা পড়ে গেছে। তুমি বলেছিলে সাঁতার কেটে তীরে উঠতে, আমি তাই প্রাণপণে তীর খুঁজে ফিরলাম। তীরে যখন প্রায় পৌঁছে গেলাম, ঠিক তখনই আচমকা এক সর্বগ্রাসী ঢেউ আবার টেনে নিয়ে গেল সেই অতলেই। এবার বোধহয় ডুবেই গেলাম। আর হয়তো কিছুদিন, কিছু মাস কিংবা একেবারেই অল্প কিছু বছর। আমার যা হয়েছে, একে মেডিকেল সায়েন্সের ভাষায় বলে ক্রনিক লিম্ফোসাইটিক লিউকেমিয়া। সোজা কথায় বললে এক ধরনের ক্যান্সার। রিকাভার করার সম্ভাবনা নেই বললেই চলে। তবে সঠিক সময়ে ট্রিটমেন্ট করালে সর্বোচ্চ 5 বছর পর্যন্ত বেঁচে থাকে অনেকে। নিজেকে এত ভাগ্যবান মনে হয় না, ফুটো কপাল যে, ডুবন্ত মানুষ। আমি চাই না আমার ধুকে ধুকে ক্ষয় ক্ষয় মরে যাওয়াটা তুমি সামনে থেকে দেখো। তোমার চোখে আমি এভারগ্রিন থাকতে চাই, সব সময়ে। চিরসবুজ, চির অমলিন। আর তাছাড়া শেষ সময়টা বাবা আর ছোট ভাইয়ের সাথেও কাটাতে চাই। ভালো থেকো। নিজেকে হারিয়ে যেতে দিও না। স্পার্কটাকে বাঁচিয়ে রেখো। চিঠি খুব দীর্ঘ হয়ে যাচ্ছে, আর লিখছি না। বিদায়, শেষবারের মতো, হয়তো চিরতরে। ইতি। তোমার বিষাদপুত্র। বিদ্রোহ নামটা আমার সত্যিই ভালো লেগেছে, তবে তুমি আসার পর বিষাদ পালিয়ে শুধুই ভালোবাসায় পূর্ণ আমার সমস্ত হৃদয়। দেখি হাসপাতালের বেডে শুয়ে শুয়ে অন্তিম প্রহরের অপেক্ষা করার সময় অফুরন্ত সময় পাব। তখন তোমার জন্যও একটা নাম ঠিক করব। 39। চিঠিটা শেষ করেই অন্বেষা যেন তলিয়ে গিয়েছিল অতল বিষাদে, নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল, শ্বাস টানতে পারছিল না। সোহান তো ভয় পেয়ে গিয়েছিল। পরে আবিদের নিয়মিত চিকিৎসককে নিয়ে এসে দেখিয়ে, প্রায় ঘণ্টা দেড়েক পরে কিছুটা স্বাভাবিক হয়। অন্বেষা এতক্ষণ পরে যেই কথাটা প্রথম বলেছে তা হল, সব মিথ্যা, সব দুঃস্বপ্ন। ঘুম ভাঙলেই সব স্বাভাবিক হয়ে যাবে। ওর এসবই মনে হচ্ছিল, আর মনে হচ্ছিল আবিদ ওর ট্রেডমার্ক হাসি নিয়ে ওর পাশে বসে সামনাসামনি ভালোবাসার কথাগুলো বলবে। চিঠির শুরুর অকপট স্বীকারোক্তি পড়তে পড়তে মনে হাজার স্বপ্নের নানা রঙের প্রজাপতিরা উড়াউড়ি করছিল, কিন্তু যতই নিচের দিকে যাচ্ছিল, ততই আশঙ্কা ঘনীভূত হতে থাকল, আর চিঠিতে লেখা অক্ষরগুলো ঝাপসা হয়ে আসছিল। পেটের মধ্যে সবগুলিই উঠে আসতে চাইছিল আর বুকের ভেতরটা ধক করে উঠেই হুহু হাহাকার তৈরি করছিল। ভেতরে যা আছে সবটা নিংড়ে আসছিল। সহ্যশক্তি হারিয়ে মূর্ছা গিয়েছিল। সম্বিতে ফিরতেই সবটা মনে পড়ল। সবে ধূসর সরে গিয়ে রঙিন হচ্ছিল আবিদের জীবনটা, এর মধ্যে আবারও বিবর্ণতার হানা। কেন এমন হয়? ফেলেই যদি যাবে তবে কেন এত মায়া, এত ভালোবাসা, কেন মিছেই বন্ধনে জড়ানো? সব মিথ্যে। মায়া, ভালোবাসা সব মিথ্যে বালুচর। অন্বেষা জানে ওর ভবিষ্যতের কথা ভেবেই চলে গেছে আবিদ, কেমন দেখাবে না দেখাবে, এভারগ্রিন টিন এসব ছুতো মাত্র, শুধুই বাজে অজুহাত। অন্বেষার ভাবনা ওকে কে ভাবতে বলেছে? মুহূর্তেই অভিমান ভর করল, এত বড় সত্যিটা ওকে জানালো না, এই নাকি ভালোবাসা। উনি মহান মানুষ, আরে ও স্বার্থপর নাকি? আমার মধ্যে স্পার্ক দেখেছ না?
একগুয়ে, নাছোড়বান্দা। এই বিশেষণ যেহেতু আমাকে দিয়েছ, আমিও তোমাকে খুঁজে বের করব। ভাঙাচুরা হৃদয় নিয়ে নিজের মনেই প্রতিজ্ঞা করল ও। সবচেয়ে অবাক করা ব্যাপার হচ্ছে সোহান ওর সাথে ভালো করে কথা বলছে। আপনার প্রথম দিকের জেদের জন্য আপনাকে ভালো লাগেনি আমার। ওই ইমপ্রেশনটাই সবসময় থেকে গেছে। কিন্তু যখন খেয়াল করলাম স্যার একটু একটু করে স্বাভাবিক হচ্ছেন, উনার চেহারা ঝলমল করতে থাকত, তখনই আপনার উপর আমার সব রাগ ধুয়ে গেছে। এও বুঝতে পারি আপনি স্যারকে ভালোবাসেন। আমিও নিজের ভাইয়ের মতোই দেখি, আর স্যার তো আমাকে বলেই গেছে আমি তার ভাই। হাউমাউ করে কেঁদে উঠল সোহান। কতটা ভালোবাসা আর শ্রদ্ধার আবিদ ওর কাছে সে তো জানা কথাই। অন্বেষার হৃদয় আরেকবার ভেঙে গেল, গুড়িয়ে গেল। ভেতরে কতটা ভাঙচুর হচ্ছে, চুরে ভেঙে গুঁড়ো গুঁড়ো হচ্ছে, এসব কেউ বুঝতে পারবে না। কোনো শব্দে এই অনুভূতির ব্যাখ্যা দেয়া যায় না, সম্ভবই নয়। সোহান ওকে সাহায্য করল, আবিদের ছোট ভাই অন্তুর সাথে কথা বলিয়ে দিল, নাম্বারটাও দিল। অন্তুকে বলে দিল এসব আবিদকে না বলতে। অন্তু আগে থেকেই অন্বেষার কথা জানত, ভাইয়ের সাথে কথা বলার সময় ইদানিং বেশিরভাগ জুড়েই থাকত ওর কথা। ভাইয়ের শেষ সময়টা সুন্দর করতে সানন্দে রাজি হয়ে গেল অন্তু। অন্বেষার বাবা প্রথম দিকে কিছুটা অমত করলেও শেষমেশ রাজি হলেন অন্বেষার কথায়। কত বছর বাঁচল বা কত বছরের সংসার হলো এসবে আমি মাথা ঘামাই না, বাবা। তুমি আর মা তো ভালোবেসে ঘর বেঁধেছিলে, কতদিন টিকল? আর বাঁচা মরা এসব তো আমাদের হাতে নেই। ওর আগে আমিও তো মরে যেতে পারি। তাছাড়া আমি বর্তমানে বাঁচতে চাই, পরে কি হবে না হবে সেসব পরে দেখা যাবে। অন্বেষার চোখের জল মুছে দিয়ে বাবা বললেন, তুই এখন যথেষ্ট পরিণত হয়েছিস। ভালো মন্দ বুঝিস। তুই কোনো ভুল করবি না এটা আমি জানি। আমি তোকে অস্ট্রেলিয়া যাবার সব ব্যবস্থা করে দিচ্ছি। তুই চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। মাথায় হাত বুলিয়ে দিতে থাকলেন বাবা। সবকিছু এরকম হয়ে যায় কেন? মাস দেড়েকের চেষ্টায় সব বন্দোবস্ত করে দিলেন ওর বাবা। এর মাঝে মায়ের সাথে সম্পর্কটাও এগিয়েছে, অভিমানের পালা কমে গেছে অনেকটাই। মাঝে মাঝেই দেখা করছে, আবার ফোনেও কথা হচ্ছে নিয়মিতই। তবুও কিছুটা দূরত্ব আছেই। বাবার সাথে ও যতটা সহজ স্বাভাবিক, মায়ের সাথে কোথাও একটা অস্বস্তির কাঁটা খুঁচিয়ে মারে। দীর্ঘদিনের অনভ্যাস সবথেকে কাছের সম্পর্কেও কি এক দ্বিধা এনে দেয়, তৈরি করে দেয় এক হিমালয় দূরত্ব। হয়তো সময়ই আবার তা ঠিক করে দেবে। অবশেষে অন্বেষা পাড়ি জমাল অস্ট্রেলিয়া, বিষাদপুত্রের বিষাদ মুছতে। 40। আবিদ শুয়ে আছে হাসপাতালের বেডে। 3 দিন আগে প্রথম রেডিওথেরাপিটা দেয়া হয়েছে। কিছুদিন তাই এখানেই থাকতে হবে। হাসপাতাল ওর কখনোই পছন্দের জায়গা নয়, কারোরই নয় অবশ্য। প্রথম যেদিন জেনেছে এই পৃথিবীতে ওর আয়ু ফুরিয়ে আসছে ক্রমেই, সেদিন একেবারে ভেঙে পড়েছিল ও। আগে হলে হয়তো খুশিই হতো, কিন্তু এখন যে ওর জীবনের প্রতি খুব লোভ হয়। সুন্দর ভালোবাসায় পূর্ণ একটা ঘর, ভালোবাসার মানুষ, এসব চাওয়াটা ওর জন্য হয়তো খানিকটা বিলাসিতাই। একবার ভেবেছিল অন্বেষাকে কিছুই জানাবে না, পরে ভাবল এটা অন্যায় করা হবে মেয়েটির সাথে। হয়তো ওর মতোই ভেঙে পড়বে। তাই চিঠিতে সব বলে এসেছে, চুকিয়ে বুকিয়ে এসেছে। চোখ বন্ধ করে সেসবই ভাবছিল, সহসা কোমল হাতের স্পর্শে চোখ মেলে তাকাল, আর তাকাতেই ওর পৃথিবী থমকে গেল। নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। অন্বেষা এখানে কোত্থেকে আসবে? নিশ্চয়ই হ্যালুসিনেশন হবে।
পরমুহূর্তেই মনে হলো হ্যালুসিনেশন এত স্পষ্ট কখনো হয় নাকি, এটা তো সিনেমা নয়। তবে নিশ্চয়ই রেডিওথেরাপির প্রভাব হবে। কেমন ঘোর লেগে যাচ্ছে বারবার। কিছু না বলেই চলে এলে কেন? বারবার চলে যাওয়াই তোমার স্বভাব নাকি? এই তো কথা বলছে অন্বেষা, সত্যিই তবে তুমি। আর বলতে পারল না আবিদ, তার আগেই ওকে থামিয়ে অন্বেষা বলতে শুরু করে, আমি এখন থেকে তোমার সাথেই থাকব, একেবারে ছায়া সঙ্গী হয়ে, চাইলেও আর পালাতে পারবে না। আর আপনি করতে পারব না। কেন যেন বড্ড দূরের মানুষ মনে হয়। একদমে কথাগুলো বলল অন্বেষা, রিনরিনে গলায় কিশোরীর উচ্ছলতা। আবিদের ঘোর যেন কাটছেই না, একের পর এক চমকে বেচারা বিপর্যস্ত। সম্বিতে ফিরতেই কঠোর হল কিছুটা, তুমি কেন এসেছো এখানে? সব তো শেষ। আমার মধ্যে নাকি একটা স্পার্ক আছে। একজন সেটা খুব ভালোবাসে। সেই স্পার্কটা তাকে আরেকবার দেখাতে এসেছি। তোমার খুশি হওয়া উচিত কিন্তু। তোমার মাথায় আসলেই গণ্ডগোল আছে, তাই তো? সে আমি জানি। আগেও কয়েকবার বলেছ। আর শেষ বললেই সবটা শেষ হয়ে যায় নাকি? সমস্ত হৃদয়ের অনুভূতি একটা চিঠিতেই শেষ হয়ে যায় নাকি? আমরা এখান থেকেই শুরু করব সব। কাতর গলায় বলল অন্বেষা। আমি আছি আর কয়দিন। কেন করছো এসব পাগলামি? আবিদের গলা ভেঙে এলো। হোক কয়েক মাস, কয়েক দিন, কিংবা কয়েক মুহূর্ত। যে কটা দিন আছি, একসাথে বাঁচতে চাই। বাঁচার মতো বাঁচতে চাই, ভালোবাসায় বাঁচতে চাই। সামনে কি হবে না হবে আমরা তো জানি না। ভবিষ্যতে কি অপেক্ষা করছে সেসব ভেবে বর্তমান কেন নষ্ট করব? তার থেকে যে কটা দিন সব ঠিকঠাক থাকবে সেই মুহূর্তগুলোকে রঙিন করি, নিজেদের ভালোবাসার ঘর সাজাই। অতসীকে ফিরিয়ে দিয়ে যে ভুলের অনুশোচনায় পড়েছ আবার সেই ভুল করো না, আবিদ। অন্বেষার কথাগুলো আবিদকে একটা অন্য পৃথিবীতে নিয়ে গেল যেন। মোহাবিষ্ট হয়ে তাকিয়ে রইল। এত প্রগাঢ় ভালোবাসার আহ্বানকে আরেকবার এড়িয়ে যাওয়ার সাধ্য শক্তি কোনোটাই আবিদের নেই। অসম্ভব মায়াবতী এই মেয়েটির হাতছানি কিছুতেই পায়ে দলতে পারবে না ও। তবুও সময়টাই যে নেই। তাই শেষ চেষ্টা ঠেকাবার। তোমার সামনে সারা জীবন পড়ে আছে। এক মুহূর্তের ভালোবাসা নিয়েই সারা জীবন কাটিয়ে দেব না হয়। ভালোবাসাহীন অনন্ত জীবন কাটানোর চাইতে ভালোবাসাময় কিছু মুহূর্তই না হয় আমার সারা জীবনের রসদ হোক। অদ্ভুত এক হাহাকার ফুটল গলায়, কি যে আকুলতা তাতে। কি যে প্রগাঢ়তা ভালোবাসার। চোখে, মুখে, হৃদয়, মননে, মস্তিষ্কে। আবিদ মাথা নেড়ে সম্মতি জানাতেই অন্বেষার চোখ থেকে জল গড়িয়ে পড়ল, গড়াতেই থাকল, এতক্ষণ মনের সমস্ত জোর খাটিয়ে যে অশ্রু চেপে রেখেছিল চোখেই। আবিদেরও তাই, কাঁদছে আকুল হয়ে। এই কান্নায় কোনো ক্লেদ নেই, ক্ষোভ নেই, হতাশাও নেই। এই কান্নায় আছে প্রাপ্তি আর কিছু অদ্ভুত হাহাকার। বুকে একই সাথে প্রশান্তি আর নিগুড় বিষাদ। সুখ আর কষ্টের কি এক অদ্ভুত সহাবস্থান। আবিদ হাসপাতাল থেকে বাসায় এলো কিছুদিন পরেই, অন্বেষার বাবাও এলেন অস্ট্রেলিয়ায়। তার দুদিন পরে ওকে অবাক করে দিয়ে ওর মাও এলেন। মেয়ের বিয়ে বলে কথা। সব হারানো এক বিষাদপুত্রের সাথে এক মায়াবতী রাজকন্যার বিয়ে হয়ে গেল। খুব একটা ধুমধাম অবশ্য হল না, ঘরোয়া অনুষ্ঠান হল একটা ছোটখাটো। এরপর দুজন দুজনকে আঁকড়ে ধরে বাঁচার প্রাণান্তকর চেষ্টা। হাসিমুখেই প্রাপ্তিটাকে গ্রহণ করল দুজন। সেই রাতে আবিদ অন্বেষাকে বলল,
আমি কখনো ভাবিনি আমার জীবনে এত প্রাপ্তি ধরা দেবে। জীবনের একেবারে সন্ধিক্ষণে এসে এত সুখ, এত ভালোবাসা আমার জীবনে আসবে আমি জানতামই না। তুমি আমার জীবনে একটা পরশ পাথর। ওর মুখাবয়ব শুভ প্রাপ্তির আনন্দে বিমোহিত হয়ে আছে, এক অদ্ভুত আচ্ছন্নতা খেলা করছে সেই সুন্দর অবয়বটায়। ভালোবাসার এক অদ্ভুত ক্ষমতা নিয়ে জন্মেছিল আবিদ, শেষটাও তাই ভালোবাসাময় হোক, রঙের বৃষ্টি হোক, হোক সুখের বৃষ্টি। আর অন্বেষার চাওয়া, আমাকে সারা জীবন বেঁচে থাকার একটা অবলম্বন দাও, যাকে আঁকড়ে ধরে বাঁচতে পারি। আবিদের সেই অদ্ভুত সারল্য মাখা হাসিতে বোধহয় অন্বেষা মনে মনে দোয়া করল, আল্লাহ, ওকে সুস্থ করে দাও, আমার সব আয় ওকে দিয়ে দাও। পরিশিষ্ট। বিষাদপুত্র আর মায়াবতী রাজকন্যার বিয়ের পর কেটে গেছে অনেকগুলো বছর। অন্বেষার চুলে কিছুটা সাদাটে রঙের উকিঝুঁকি, বারান্দায় রাখা চেয়ারটায় গা এলিয়ে তাকিয়েছিল শূন্যে। ভীষণ সুন্দর চাঁদ উঠেছে আজ, বিশ্বচরাচর ভাসিয়ে নিয়ে যাচ্ছে যেন আলোয় আলোয়। আম্মু, এখনো এখানে বসে আছো? চল ঘুমাবে এখন, অনেক রাত হল। ছেলের দিকে পূর্ণ নয়নে তাকালো অন্বেষা, সেই চোখ, সেই অদ্ভুত সুন্দর সরল হাসি, অবিকল আবিদ যেন। কিশোর আবিদ। মাঝে মাঝে বুকটা ধক করে উঠে ওর। ছেলে এসে ওর পাশে বসতেই হেসে ছেলের মাথায় হাত বুলালো, বেশ বড় হয়ে গেছে দেখতে দেখতে। স্মৃতির আয়না হাতড়ে ছেলের জন্মের সময়ে চলে গেল ও। আবিদ কি যে খুশি হয়েছিল যখন ওর অন্তঃসত্ত্বা হবার কথা জানল, সেদিন থেকেই কি উচ্ছ্বাস, কি ছেলেমানুষই পেয়ে বসেছিল আবিদকে। খুশি অবয়বে ঠিকরে পড়ছিল যেন। তবুও কোথাও একটা শূন্যতা অন্বেষার নজর এড়াত না। আবিদ মাঝে মাঝে বলেও ফেলত, আমি দেখে যেতে পারব তো ওকে? কোলে নিয়ে একটু আদর, একটু স্নেহের পরশ বুলিয়ে দিতে পারব তো? অন্বেষার হৃদয় কেঁপে উঠত, আবিদকে শক্ত করে জড়িয়ে ধরে বসে থাকত। এমনভাবে আঁকড়ে থাকত যেন কিছুতেই যেতে দেবে না ওকে। নিয়মিত বিরতিতে থেরাপি চলতে থাকত। সুন্দর চেহারা মলিন হয়েছিল, শারীরিক অনেক পরিবর্তন দেখা দিচ্ছিল আবিদের মধ্যে। বুঝতে পারছিল সময় নেই আর খুব বেশি। যেদিন ওদের সন্তান পৃথিবীর আলোতে এলো, সেদিন আবিদের শীর্ণকায় হয়ে আসা মুখটায় কি যে উদ্ভাসিত হাসি ফুটেছিল। কি আশ্চর্য! হাসিটা তখনও কি অদ্ভুত সুন্দর ছিল। ছেলেকে আঁকড়ে বসে থাকত সারাক্ষণ। এই যে নিজের অংশকে আদর করতে পারছে, নাড়াচাড়া করছে, মায়াময়ী এক স্ত্রী আছে, এত ভালোবাসায় মোড়ানো চারপাশ, কোথায় বিবর্ণতা? সবই তো রঙিন। আর কি চাইবার আছে এক জীবনে? এখন মরলেও খুব একটা আক্ষেপ থাকবে না, শুধু একটাই আক্ষেপ, ভালোবাসার সময়টা বড় ক্ষণস্থায়ী হল। এই ভালোবাসা দীর্ঘ সময় পাবার একটা লোভ হতো আবিদের খুব করে। 5 বছর না টিকলেও ওদের প্রায় 3.5 বছরের ভালোবাসার চাদরে মোড়া সংসার ছিল। একেবারেই না পাবার চাইতে এই কি অনেক বেশি নয়? আবিদ চলে যাবার পরে ওর লাশ দেশে নিয়ে এসেছিল ওর ইচ্ছানুযায়ী। প্রিয় লেখককে শেষ বিদায় জানাতে জনসমুদ্র হয়েছিল প্রায়, ওকে সিক্ত করেছিল ভালোবাসায়। কে বলেছে ওর ভালোবাসার অভাব ছিল? এত ভালোবাসা লোকটা কখনো খুঁজেও দেখেনি আগে। অন্বেষার জীবনের হিসেবের খেরোখাতায় প্রাপ্তির অঙ্কটাই তাই যোজন যোজন এগিয়ে, অপ্রাপ্তি শুধু আরেকটু সময়ের, আরেকটু ভালোবাসা পাবার। বাকিটা পরিপূর্ণ, ভরাট। ছেলের মাথায় হাত বুলাতে বুলাতেই চোখ বন্ধ করে বাতাস টেনে নিল বুক ভরে। এখন যদি আবিদ ওর পাশে থাকত, প্রাপ্তির খাতাটা পুরোটাই পরিপূর্ণ হতো। ভীষণ মিস করছি তোমায়, বিষাদপুত্র।
অন্বেষার চোখ থেকে গড়িয়ে পড়ে কয়েক ফোঁটা জল, কষ্ট, বিষাদ আর কিঞ্চিত হলেও হয়তো সুখের। সমাপ্ত।